আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফার্সি কি পেহলি কিতাব ক্লাস ৬৬ তে বেচাকেনা সম্পর্কে কথোপকথন এই শিরোনামের ৩ ও ৪ নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে দর কুত্তি চিজ। দর অর্থ হলো মধ্যে, কুত্তি অর্থ হলো ডিব্বা। দর কুত্তি অর্থ হলো ডিব্বার মধ্যে, চিস্ট অর্থ হলো কি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম দর কুত্তি চিস্ট এতটুকুর অর্থ হলো ডিব্বার মধ্যে কি রয়েছে। এটাকে সুন্দর করে এভাবে অনুবাদ করা যায়, ডিব্বায় কি রয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে জাফরানাস্ত। উত্তরে বলা হচ্ছে জাফরান রয়েছে। এই আস্ত এর অর্থ হলো রয়েছে, আর জাফরান এর অর্থ হলো জাফরান। তাহলে আমরা বুঝতে পারলাম জাফরান আস্ত এর অর্থ হলো জাফরান রয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে একতলাহ বচান্ত আনা দেহি। একতলা অর্থ হলো একতলা, বচান্ত আনা অর্থ হলো কত আনায়। বচান্ত অর্থ হলো কত, আনা অর্থ হলো আনা। বচান্ত আনা অর্থ হলো কত আনায়। একটা কথা মনে রাখবেন, চাঁদ অর্থ হলো কত, আর এই যে চাঁদের শুরুতে যে বটা রয়েছে, এই বটা অন্ত্যেস্ত এর অর্থে ব্যবহৃত হয়েছে। বা এখানে আপনি বয়ের অনুবাদ মাধ্যমেও করতে পারেন। তাহলে এমন অবস্থায় অনুবাদ হবে বচান্দ আনা, কত আনার মাধ্যমে। আর যদি আপনি অন্ত্যেস্ত দ্বারা অনুবাদ করেন তাহলে অনুবাদ হবে কত আনায় দেহি, অর্থ হলো দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম একতলা বচান্ত আনা দেহি এতটুকুর অর্থ হলো একতলা কত আনায় দিবে। আশা করি আপনারা এই লাইনের এবারও বুঝতে পেরেছেন। এরপর দেখুন নিচে লেখা রয়েছে পাঁচ আনাহ বেসিয়ার গারানাস্ত। এই যে পূর্বে বলা হয়েছিল একতলা কত আনায় দিবে, এখন উত্তরে বলা হচ্ছে পাঁচ আনা। উত্তর হলো পাঁচ অর্থ হলো পাঁচ, আনা অর্থ হলো আনা। পাঁচ আনা অর্থ হলো পাঁচ আনা। মানে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কত আনায়, মানে একতলা কত আনায় দিবে, আর উত্তরে বলা হচ্ছে পাঁচ আনা, পাঁচ আনার মাধ্যমে একতলা দিব। তা ওই যে একতলা দিব এই কথাগুলো মাহসুফ রয়েছে, সংক্ষেপে এভাবে বলে দিয়েছে যে পাঁচ আনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বেসিয়ার গারানাস্ত। বেসিয়ার অর্থ হলো বেশি, গারানাস্ত অর্থ হলো চড়া। বেসিয়ার গারানাস্ত অর্থ হলো বেশি চড়া। এখানে বেশি চড়া দ্বারা উদ্দেশ্য হলো দাম বেশি চড়া বা দাম খুব চড়া। একটা অনুবাদ করলেই হবে, তবে আপনাকে দাম শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, যাতে করে যে খাতা দেখবে সেই জন্য আপনার এই বক্তব্যটা স্পষ্টভাবে বুঝতে পারে। বেসিয়ার গারানাস অর্থ হলো দাম খুব বেশি বা দাম খুব চড়া। বেসিয়ার অর্থ হলো বেশি, গারানাস অর্থ হলো চড়া, দাম খুব চড়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ইন কদর গারা ফুরু সেই মকুন বাবা। ইন কদর অর্থ হলো এই পরিমাণ, গারা অর্থ হলো চড়া, এই পরিমাণ চড়া দামে। ফুরু সেই অর্থ হলো বিক্রি বা বেচা, মকুন অর্থ হলো করোনা, বাবা অর্থ হলো বাবা। তাহলে পুরো এবারতের অর্থ দাঁড়ালো বাবা এই পরিমাণ চড়া দামে বিক্রি করো না। ই কদর অর্থ হলো এই পরিমাণ, গারা অর্থ হলো চড়া, এখানে আমরা একটু অতিরিক্ত উঠিয়েছি দামে। এই পরিমাণ চড়া দামে ফুরুশি অর্থ হলো বিক্রি, মকন অর্থ হলো করে না, বাবা অর্থ হলো বাবা। কেন করবে না এই পরিমাণ চড়া দামে বিক্রি, সেটা এখন বলা হচ্ছে। কে মি গিরত, কে অর্থ হলো কে, মি গিরত অর্থ হলো নিবে, কে নিবে। মানে বলা হচ্ছে এই পরিমাণ চড়া দামে বিক্রি করলে কে নিবে। এই সমস্ত কথা উজ্জ্বল রয়েছে, এগুলো আপনাকে বুঝে নিতে হবে। কে মি গিরত কে নিবে। এরপর দেখুন লেখা রয়েছে হরফ মরা গস কুন। হরফ অর্থ হলো কথা, মরা অর্থ হলো আমার। হরফ মরা অর্থ হলো আমার কথা। গোস কুন অর্থ হলো মন দিয়ে শ্রবণ করো। গোস কুন অর্থ হলো মনোযোগ দিয়ে শ্রবণ করো অথবা
কান লাগিয়ে শ্রবণ করো, একটা অনুবাদ করলেই হবে। হরফ মরা অর্থ হলো আমার কথা গোশকুন, মনোযোগ দিয়ে শ্রবণ করো। দরগারা চড়া দামে, ফুরুশি বিক্রিতে, নাফা উপকার, নিজ নেই উপকার নেই। এখানে উপকার দ্বারা উদ্দেশ্য হলো লাভ। হরফ মরা অর্থ হলো আমার কথা, গোশকুন অর্থ হলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। দরগারা চড়া দামে, ফুরুশি বিক্রিতে, নাফা নিজ লাভ নেই। আশা করি আপনারা এই ইবারতের অর্থটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন নিচে লেখা রয়েছে আগার আর যা মি ফুরুশি বেসিয়ার মি ফুরুশি। আগার যদি, আর যা মি ফুরুশি আগার অর্থ হলো যদি, আর যা অর্থ হলো সস্তায়। যদি সস্তায় মি ফুরুশি অর্থ হলো বিক্রি করো। যদি সস্তায় বিক্রি করো বেসিয়ার মি ফুরুশি তাহলে বেশি বিক্রি করতে পারবে। বেসিয়ার অর্থ হলো বেশি, মি ফুরুশি অর্থ হলো বিক্রি করতে পারবে। তাহলে পুরো ইবারতের অর্থ হলো এই যে যদি সস্তা দামে বিক্রি করো তাহলে বেশি বিক্রি করতে পারবে। এরপর দেখুন লেখা রয়েছে খয়ের আচ্ছা, মেয়ে বুড়ি আপনি কি নেবেন। খয়ের অর্থ হলো আচ্ছা, মেয়ে বুড়ি অর্থ হলো আপনি কি নেবেন অথবা তুমি কি নিবে। এখানে আমরা ক্রেতাকে সম্মানের খাতিরে আপনি করে সম্বোধন করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে খয়ের মেয়ে বুড়ি এতটুকু অর্থ হলো, খয়ের অর্থ হলো আচ্ছা, মেয়ে বুড়ি আপনি কি নেবেন। এখানে মেয়ে বুড়ি অর্থ হলো আপনি নেবেন। আর যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এ কারণে অনুবাদের ক্ষেত্রে কি শব্দটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে খয়ের মেয়ে বুড়ি এতটুকু অর্থ হলো আচ্ছা আপনি কি নেবেন। একটা কথা মনে রাখবেন, খয়ের শব্দের অর্থ সব জায়গায় উত্তম ওঠে না, আকপিস দেখে খয়ের শব্দের অর্থ উঠাতে হয়। এরপর দেখুন লেখা রয়েছে খয়ের গুফতাহ সুমা বাজান মঞ্জুর অস্ত। খয়ের অর্থ হলো এই যে পূর্বে বলা হয়েছিল আচ্ছা আপনি কি নেবেন। যদি আপনি নেন, এই কথাটা আপনার ব্র্যাকেটে লিখে দিবেন। যদি আপনি নেন খয়ের তাহলে গুফতাহ সুমা আপনার কথা, বা জান মনে প্রাণে, মঞ্জুর অস্ত মেনে নিলাম। এই যে মনে প্রাণে, এই প্রাণের লেখার ক্ষেত্রে যে একারটা ব্যবহার করেছেন এই একারটা এসেছে ওই যে জান শব্দের পূর্বে যে বটা রয়েছে তার মাধ্যমে। এখানে আপনি যদি চান বর অর্থ মাধ্যমে উঠাবেন তাহলেও আপনি অনুবাদ করতে পারবেন। তাহলে এভাবে যে খয়ের তাহলে গুফতাহ সুমা আপনার কথা, বা জান মনসুর অস্ত মনে প্রাণ, মন প্রাণ মাধ্যমে, এটা একটু খারাপ শোনা যায়, মন প্রাণ মাধ্যমে মনসুর অস্ত মেনে নিলাম। এ কারণে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য এখানে ব দ্বারা অর্থ নিয়েছি একারকে, আর ব দ্বারা আপনার একার অন্তে স মধ্যে সাহায্যে এই সমস্ত অর্থ নেওয়া যায়। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তথাপি আরো একবার বলে দিচ্ছি খয়ের গুফতাহ সুমা বা জান মনসুর অস্ত। খয়ের অর্থ হলো ওই যে একটা কথা ব্র্যাকেট আগে লিখে নিতে হবে। আমরা পূর্বে বলেছিলাম আচ্ছা আপনি কি নেবেন, যদি আপনি নেন এটাকে ব্র্যাকেটে লিখবেন। যদি আপনি নেন তাহলে আপনার কথা মনে প্রাণে মেনে নিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন লেখা রয়েছে ই নাফাহ আস্ত। ই অর্থ হলো এটি, নাফাহ আস্ত অর্থ হলো মেঘ নাভি, মেঘ নাভি, আস্ত অর্থ হলো অতিরিক্ত। এখানে একটা কথা মনে রাখবেন, হরফের অর্থ তখনই উঠাতে হয় যখন হরফের অনুবাদ উঠানোর দ্বারা অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। যদি হরফের অনুবাদ উঠানোর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি না পায় তাহলে এমন অবস্থায় আমরা হরফের অনুবাদ উঠাবো না। এই মূলনীতির উপর ভিত্তি করেই আমরা এখানে আস্ত এর অনুবাদ উঠাবো না। ই নাফাহ অর্থ হলো এটি মেঘ নাভি, এটি মেঘ নাভি। এরপরে যেহেতু লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এই কারণে আমাদেরকে অনুবাদটা একটু প্রশ্নের ঢঙে বলতে হবে, অথবা অনুবাদের ক্ষেত্রে কি শব্দটা আনতে হবে। আপনি ইচ্ছা করলে এভাবে অনুবাদ করতে পারেন এটি মেঘ নাভি, এটি মেঘ নাভি, এটি মেঘ নাভি, এভাবেও করতে পারেন। তবে শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি এভাবে অনুবাদ করেন এটি কি মেঘ নাভি, এটি কি মেঘ নাভি।
আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তবে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আপনি যে স্টাইলেই অনুবাদ করুন না কেন। এরপর দেখুন লেখা বলা হচ্ছে বলে হা এক নাফা, একটি মৃগ নাভি, বচে কিমত, কত টাকায়, দেহি অর্থ হলো দিবে। বচে কিমত, ব অর্থ হলো ওই অন্তস্থ, চেহ অর্থ হলো কত, কিমত অর্থ হলো টাকা, বচে কিমত অর্থ হলো কত টাকায়, দেহি অর্থ হলো দিবে। একটি মৃগ নাভি কত টাকায় দিবে, বলা হচ্ছে বেহ 5 রুপিয়া। বেহ অর্থ হলো মাধ্যমে, 5 অর্থ হলো 5, রুপিয়া অর্থ হলো টাকা। বেহ 5 রুপিয়া অর্থ হলো 5 টাকার মাধ্যমে দিব। এরপর দেখুন লেখা রয়েছে মান হাম বা গোয়াম। মান অর্থ হলো আমি, হাম অর্থ হলো ও, আমিও বা গোয়াম অর্থ হলো বলবো। এখানে আপনারা ব্রাকেটে লিখে দিবেন কিছু, তাহলে অনুবাদটা মিলবে ভালো। আমিও কিছু বলবো, আমিও কিছু বলবো, এরকম অনুবাদ করবেন। যদি আপনারা কি না দেন, মানে কি ব্যবহার না করেন, তাহলে আপনারা এই ঢঙে অনুবাদ করবেন। আমিও কিছু বলবো, আমিও কিছু বলবো, এরকম একটু বুঝে নিত প্রশ্নের ঢঙে বলতে হবে। আর যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এ কারণে আপনি ইচ্ছা করলে অনুবাদের ক্ষেত্রে কি শব্দটাকে উঠাতে পারেন। তবে অবশ্যই আপনাকে যে স্টাইলে অনুবাদ করুন না কেন, অনুবাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। মানহাম বা গোয়াম, আমিও কি কিছু বলবো, আমিও কিছু বলবো, এটা এক স্টাইল। আর আমিও কি কিছু বলবো, এটা আরেকটি স্টাইল। সবচেয়ে ভালো হলো আমিও কি কিছু বলবো, কি শব্দটাকে অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করা। এরপর দেখুন উত্তরে বলা হচ্ছে বফার মায়েদ, বলুন। আগার 4 রুপিয়া, আগার অর্থ হলো যদি, 4 রুপিয়া অর্থ হলো 4 টাকা, মেগিরি নিতে চাও, বাগির তাহলে নাও। বলা হচ্ছে যদি 4 টাকা নিতে চাও তবে নাও, যদি 4 টাকা নিতে চাও তবে নাও। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে আপনার যে বিক্রেতা রয়েছে সে ক্রেতাকে বলল একটি মৃগ নাভির দাম 5 টাকা। এরপর ক্রেতা তাকে বলল, তাকে মানে সেই বিক্রেতাকে বলল সে একটি মৃগ নাভি 4 টাকায় নিবে। এখন বলা হচ্ছে যদি তুমি 4 টাকায় আমাকে একটি মৃগ নাভি দাও, তাহলে তুমি আমাকে মৃগ নাভি দিতে পারো এবং 4 টাকা নিতে পারো। এটাই হচ্ছে যদি 4 টাকা নিতে চাও তবে নাও, এতটুকুর ব্যাখ্যা। আপনারা একটু ভালো করে ব্যাখ্যাগুলো মনে রাখবেন, কেননা পরীক্ষায় অনেক সময় আসতে পারে একটা ফার্সি ইবারত উঠিয়ে দিবে, এরপর বলা হবে এই ইবারতের ব্যাখ্যা করো। তখন আপনাকে সর্বপ্রথম এই ইবারতের পরিষ্কার অর্থ লিখতে হবে, এরপর এই ইবারতের ব্যাখ্যা করতে হবে। অবশ্যই ব্যাখ্যার জন্য পূর্ববর্তী কথাকে মনে রাখতে হবে। এ কারণে আমি যেখানে যেখানে ব্যাখ্যাগুলো বলি ওই সমস্ত ব্যাখ্যাগুলো একটু দাগ দিয়ে রাখবেন, তাহলে পরীক্ষার সময় ভালো হবে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়ারনা, নতুবা ইখতিয়ার দারি। ইখতিয়ার অর্থ হলো ইচ্ছা, দারি অর্থ হলো তোমার। মানে পূর্বে যে বলা হলো যদি 4 টাকা নিতে চাও তবে নাও, নতুবা তোমার ইচ্ছা। এটার ব্যাখ্যাও নতুবা তোমার ইচ্ছা আগের মতোই। যদি 4 টাকা আমাকে মৃগ নাভি দাও তাহলে তুমি 4 টাকা নিবে আমার কাছ থেকে, আর যদি না দাও তাহলে তোমার ইচ্ছা। অর্থাৎ তুমি একটি মৃগ নাভিকে যা ইচ্ছা তাই করতে পারবে। তুমি ইচ্ছা করলে সেই মৃগ নাভি তোমার কাছে রাখতেও পারো, অথবা অন্য কারোর কাছে এর থেকে বেশি দামে অথবা কম দামেও বিক্রি করতে পারো। এগুলো সব তোমার ইচ্ছা। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এরপর দেখুন লেখা রয়েছে হয়র, আচ্ছা, বাগির আপনি নিন। হারচে, যা, পছন্দের সুমা আপনার পছন্দ হয়, বাসাদ মানে হয়, পছন্দের সময় অর্থ হলো পছন্দ, বাসাদ অর্থ হলো হয়। হারচে যা পছন্দের সময় আপনার পছন্দ বাসাদ হয়। বারদারেদ তা উঠিয়ে নিন। মানে বলা হচ্ছে এখন মানে আপনার যে বিক্রেতা সে রাজি হয়ে গেছে একটা মৃগ নাভি 4 টাকায় দিতে। এ কারণে সে বলতেছে আচ্ছা খয়ের, আচ্ছা বাগিরত আপনি একটি মৃগ নাভি নিন। আপনি যদি এরকম প্রত্যেকটি কথার ব্যাখ্যা স্বরূপ ব্র্যাকেটের মাধ্যমে অনুবাদটা লিখে দেন তাহলে পরীক্ষক বুঝবে আপনি খুবই মেধাবী এবং খুবই বুঝমান একজন স্টুডেন্ট। এ কারণে অবশ্যই আপনাকে প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে অনুবাদ করতে হবে। খয়ের, আচ্ছা বাগিরত আপনি একটি মৃগ নাভি নিন।
আপনি একটি মৃগনাভি, এটা ব্র্যাকেটে লিখবেন, এরপর লিখবেন নিন, তাহলে অনুবাদটা স্পষ্ট হয়ে যাবে। হার চেয়ে, আর যেই মৃগনাভিটা, আর যেই মৃগনাভিটা, এখানে খালি যেই শব্দটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলোকে ব্র্যাকেটে লিখবেন। আর যেই এতটুকুকে ব্র্যাকেটে দিবেন না, আর যেই মৃগনাভিটা এতটুকুকে আপনি ব্র্যাকেটে দিবেন, অর্থাৎ মৃগনাভিটা এতটুকুকে ব্র্যাকেটে দিবেন। আর যে মৃগনাভিটা পছন্দের সময় আপনার পছন্দ বা অসৎ হয়, আর যে মৃগনাভিটা আপনার পছন্দ হয়, বরদারে তা উঠিয়ে নিন, এখানে তা শব্দটাকে ব্র্যাকেটে দেখবেন, আর বরদার অর্থ হলো উঠিয়ে নিন। আপনি যদি এইভাবে অনুবাদ করেন তাহলে আপনার অনুবাদ দেখা মাত্র পরীক্ষক বুঝতে পারবে এবং আপনাকে ফুল নাম্বার দিয়ে দিবে। কারণ প্রত্যেকটা লাইন বুঝে বুঝে অনুবাদ করবেন, শুধুমাত্র শব্দের অর্থ বুঝলেই হবে না, বরং এবারও দ্বারা কি উদ্দেশ্য, কি বোঝাতে চাচ্ছে আমাকে তা বুঝতে হবে। তাহলে আপনি ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু পারবেন এখানে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে খদ দনাফা চিদাহ বদে। খদ অর্থ হলো তুমি নিজেই, দনাফা অর্থ হলো দুইটি মৃগনাভি, তুমি নিজেই দুটি মৃগনাভি, চিদাহ অর্থ হলো বেছে, বদে অর্থ হলো দাও, তুমি নিজেই দুটি মৃগনাভি বেছে দাও। হামাহ আস, এখন বিক্রেতা বলতেছে হামাহ আস সবগুলোই, এক সাস এক সমান, বলতেছে সবগুলো এক সমান। সবগুলো এক সমান মানে কি? সব মৃগনাভি এক সমান। এরপর দেখুন লেখা রয়েছে সার মুয়ে, এটাকে অনেকে সার বলে, অনেকে এটাকে সের বলে, আমার মতে এটাকে সার বলাই বিশুদ্ধ। সার মুয়ে, সার মুয়ে অর্থ হলো মাথার চুল। এখানে আমরা একটু অনুবাদের সৌন্দর্যের জন্য পরিমাণ শব্দটাকে বৃদ্ধি করব। স্যার মুয়ে মাথার চুল পরিমাণও, পরিমাণও এতটুকু শব্দকে আপনার বৃদ্ধি করতে হবে, কাজে এটাকে ব্র্যাকেটে লিখতে হবে। একটা কথা মনে রাখবেন, যে সমস্ত শব্দ আপনি বৃদ্ধি করেন অনুবাদের ক্ষেত্রে, মানে অনুবাদের সৌন্দর্যের জন্য, সেগুলোকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন। স্যার মুয়ে অর্থ হলো মাথার চুল পরিমাণও, পরিমাণকে ব্র্যাকেটে লিখবেন। মাথার চুল পরিমাণও, ফারক অর্থ হলো পার্থক্য, নিস্ত অর্থ হলো নেই। তাহলে আমরা বুঝতে পারলাম স্যার মুয়ে ফারক নিস্ত, এতটুকুর অর্থ হলো মাথার চুল পরিমাণও পার্থক্য নেই। পর এবারতের অনুবাদটাকে আপনাদের বোঝার সুবিধার্থে আরো একবার বলে দেওয়া হচ্ছে। কদ্দনাফা অর্থ হলো তুমি নিজেই দুটি মৃগনাভি, চিদাহ বেছে, পদে অর্থ হলো নাও। পদ অর্থ হলো তুমি নিজেই। হামাহ আস অর্থ হলো সবগুলোই, এক সাস একই বা এক সমান, সবগুলো এক সমান। সবগুলো দিয়ে এরপর আমরা দিব মৃগনাভি, সবগুলো মৃগনাভি, মৃগনাভি এটাকে ব্র্যাকেটে লিখবেন, এক সমান। এখানে আস্ত মানে এক সাস্ত, এটাকে তো মিলিয়ে পড়লে হবে এক সাস্ত, আর পৃথক পড়লে হবে এক সা আস্ত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আস্ত অর্থ অতিরিক্ত, মানে আস্ত অর্থ অতিরিক্ত মানে কি? আস্তের অর্থ এখানে উঠবে না, আর এমনি আস্তের মূল অর্থ হলো রয়েছে। স্যার মুয়ে অর্থ হলো মাথার চুল পরিমাণও, ফারক নিস পার্থক্য নেই। পরিমাণটাকে ব্র্যাকেটে লিখবেন, পরিমাণও এতটুকুকে ব্র্যাকেটে লিখবেন। আশা করি আজকের এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায়, অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ক্লাসটিকে আপনারা অবশ্যই দিনের স্বার্থে শেয়ার করে দিবেন। ক্লাসটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের ভিডিওতে যদি কোনো রকম পরিবর্তন করা মনে হয় আপনাদের কাছে দরকার, তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মতামতকে যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করবেন। তাহলে আমরা এরকম যত ভিডিও আপলোড করব সমস্ত মূল্যবান ভিডিও আপনাদের নিকট চলে যাবে। আর আপনি যদি পূর্বে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এর জন্য আমরা আপনাকে জানাই অভিনন্দন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য যে কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।